নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। শীত মানেই হচ্ছে ফিস্ট, পিকনিক, বনভোজন বা ছোট্ট করে কোথাও একটা আউটিং করে আসা। এটা যেন একটা সেরা সময়। আর এই সময়টাতে যদি এগুলির কোনো একটি না হয়, তাহলে কোথাও যেন মনে হয় শীতটাই পুরো বৃথা। কি তাই তো? আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। অনেকদিন থেকেই বন্ধুরা সবাই মিলে আমরা প্ল্যান করছিলাম যে একটা পিকনিক করব। ছোট করে আউটিং একটা কিন্তু হয়েছে, কিন্তু পিকনিকটা আর হয়ে ওঠেনি। তাই অনেকদিন থেকে প্ল্যান করা সত্ত্বেও সবার সময়টা ঠিক মতো হচ্ছিল না বলে পিকনিকটা কিন্তু আর করে উঠতে পারিনি। কিছুদিন আগে রকি এবং তার আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ একটা পিকনিকের প্রস্তাব দিল এবং টুক করে গিয়ে তারা আমাদের যে মেদিনীপুরে গোপগড় ইকো ট্যুরিজম পার্ক আছে, যেটাকে আমরা বিরাট রাজার বাড়ি বলি, সেইখানে গিয়ে একটা পিকনিকের স্পটও বুক করে চলে এলো। ব্যাস কেল্লাফাতে সবাই অমনি দেখলাম সুসুর করে রাজি হয়ে গেল এবং টাইমও বেশ বার করে নিতে পারলো। এবং সেই হিসেবেই আমিও টাইম বার করে কলকাতা থেকে চলে এসেছি মেদিনীপুরে এবং এখন যাচ্ছি এই বনের ভিতর দিয়ে গোপগড় ইকো ট্যুরিজম পার্ক, যেটা বিরাট রাজার বাড়ি বলে লোকশ্রুতি আছে। চলুন আস্তে আস্তে এগোই তাহলে। গেটের কাছের কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। যেহেতু আমাদের পিকনিক স্পটটা একদম গেটের কাছাকাছি ছিল, তাই জন্য খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। এসে দেখলাম মাত্র 3 জন এসে হাজির হয়েছে, আর ওদিকে রকি চা করার জন্য তোড়জোড় শুরু করেছে। এই যে গাইস দেখুন, আমরা সবাই এখন চা করব। চায়ের জন্য আমরা এখানে জল নিচ্ছি। আমরা দুধ চা করব। এই যে গাইস, আমরা এখন দুধ চাই করব। আমরা লিকার চাই খাই, কিন্তু আমরা রকির চা করার ফাঁকে স্নেহময় আর সুমিত মিলে সকালের জলখাবারের ব্যবস্থাটা সেরে নিচ্ছে। আমাদের জলখাবারটা না একটু হালকা হবে। মুড়ি, বেগুনি, একটু ফুলকপির পকোড়া হবে, তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা। বিন্দাস জমে যাবে। আর চা তো আছেই। চলি, চা এসে গেছে, চাটা খেয়ে নিয়ে বাকি রান্নাগুলো জোগাড় করব। জানি না তো, আমার তো মনে হয় না রে। ওটা ভাপিয়ে নিয়ে তারপর বেগুনি একদম তেল ঢালবি। আগে ভাপিয়ে নে। আজকের পিকনিকটা আমরা 19 জন মিলে করছি, আর এই 19 জনের মধ্যে প্রায় 5 জনের মতো আছে যারা কমপ্লিট ভেজ। ফলে সেই কারণে আমাদের মেনুটা একটু অন্যরকম ভাবে সেট করতে হয়েছে। যেমন ভাত থাকছে, লম্বা করে বেগুন ভাজা থাকছে, আলু পোস্ত থাকছে, ফুলকপির পকোড়া করে সেটা একটা তরকারি মতো করা হবে গা মাখা, সেটা থাকছে, মুরগির মাংস থাকছে, চাটনি থাকছে, পাঁপড় থাকছে আর মিষ্টি থাকছে। যেহেতু একটা উনুন আনা হয়েছে গ্যাসের, সেহেতু এত কিছু করতে গেলে তো অনেকটা সময় লাগবে। তাই একটু চোখ চালিয়ে দেখে নিচ্ছি বনের মধ্যে কোথাও শুকনো কাঠ আছে নাকি, তাহলে সেটা এনে আরেকটা উনুন ধরিয়ে ফেলবো। একটু উনুনকে দিতে হয়। আমার তো আবার এটা বুঝ করে সাউন্ড। আমাদের বেগুনি ভাজা শেষ। আমরা কিন্তু টিফিনের বাটি নিয়ে বসে পড়েছি। আমাদের এখনো অনেকেই আসতে বাকি আছে, তাই জন্য আমরা যারা বর্তমানে আছি তারা টিফিনটা সেরে ফেলি। পরে যারা আসবে তারা টিফিনটা তাদের মতো করে করে নেবে, কারণ আমাদের অনেক বিস্তর রান্না আছে, ফলে আমাদের রান্নাটাও শুরু করে দিতে হবে। আমাদের এই টিমে বেশিরভাগই আমরা ছেলে, ফলে আমাদের পুরো কাজটাই সবাই মিলেমিশে করতে হবে। তাই জন্য আমরা শুরু করে দিই, পরে যারা আসবে তারা টিফিন করে তারাও তখন রান্নার কাজে আমাদের সঙ্গে সহযোগ করবে। টিফিন খেয়ে নাচানাচি করে আমরা আবার রান্নার দিকে চলে এসেছি। আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, মাংসের আলুগুলোকেও ভেজে নিয়েছি, আর ফুলকপি কেটে নেওয়ার পরে এই ডাঁটাগুলো পড়েছিল।
আর কিছু বেগুনের টুকরো টাকরাও পড়েছিল। সবগুলোকে আমি ছোট ছোট করে গুছিয়ে ভাবছি এটাও সর্ষে বাটা দিয়ে একটা সুন্দর চচ্চড়ি করে নেবো। যারা খেতে ভালোবাসে তারা খাবে। এদিকে স্নেহাও মোটামুটি আলু পোস্তটা শেষ করে এনেছে। ও খুব ভালো আলু পোস্ত বানায়, তাই জন্য আলু পোস্তটা করার দায়িত্ব ওকেই দেওয়া হয়েছে। এটা হয়ে গেলেই পরবর্তী রান্না বসিয়ে দেবো। রান্না জোগাড় করতে গিয়ে দেখা গেল আমাদের মানুষের তুলনায় চিকেনটা একটু বেশি আনা হয়েছে। তাই জন্য সবাই আমার কাছে একটু আবদার করলো যদি একটু চিকেন পকোড়া ভেজে দিই। তো আমিও সেই মতো কিছু চিকেন কেটে ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে একটু চিকেন পকোড়া ভেজে দিলাম। বেশ কাজের ফাঁকে ফাঁকে মুখে একটা একটা চিকেন পকোড়া দিয়ে ঘুরতে ফিরতে কাজ করতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে বেশ একটু অন্যরকম খাওয়াও হয়ে যায়। এদিকে আমাদের চিকেনটাও প্রায় হয়ে এসছে, সেটা কষানো হচ্ছে। এটা হয়ে গেলেই মোটামুটি আমাদের রান্না কিন্তু শেষের দিকে। এখন ঘড়িতে বাজে পাক্কা 2টো। আমাদের রান্না শেষ, খালি ভাতটুকু বাকি আছে। যারা দেরি করে এসছে তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম তোমরা একটু ভাতটা দেখো, ভাতটা হয়ে গেলে নামিয়ে রেখে দেবে, আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। যদিও বিরাট রাজার বাড়ি আমার আগেও ঘোরা আছে এবং এই নিয়ে আমার একটা ব্লগও করা আছে, সেই জন্য আমি খুব একটা ইন্টারেস্টেড না থাকলেও এই পিকনিকের মরশুমে ভেতরটার কিরকম অবস্থা সেটা একটু দেখার ইচ্ছেই ছিল। তাই জন্য সবাই আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকলাম বিরাট রাজার বাড়িটার সেই যে হেরিটেজ বিল্ডিংটা সেই দিকে। কিন্তু যতই এগোতে থাকলাম তত দেখলাম লোকে লোকারণ্য, এত গাড়ি, মানে ভাবাই যায় না একটা সাধারণ রবিবারে এত লোকের ভিড় হতে পারে পিকনিকের জন্য। তাহলে অকেশনে কি অবস্থা হয়। দূরে যে হেরিটেজ বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংটাই হচ্ছে কিন্তু বিরাট রাজার বাড়ি, এটাই জনশ্রুতি আছে। আমরা ছোটবেলায় যখন আসতাম তখন তো এখানে বাগান টাগান কিছু ছিল না, কিন্তু এখন বেশ সুন্দর বাগান বানিয়েছে। বিরাট রাজার এই বাড়িটা যখন হেরিটেজ তকমা পাইনি তখন কিন্তু আমরা ভেতরে ঢুকতাম, দৌড়াদৌড়ি করতাম, একটু ছাদ মতো ছিল উপরেও যাওয়া যেত, কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না। আরেকটা জিনিস দেখাই, শীতকালে এখানে ছাতিম ফুল ফুটেছে, যেটা সাধারণত আমরা দুর্গাপুজোর সময় দেখে থাকি। এই যে হেরিটেজ বিল্ডিংটা দেখছেন, এই হেরিটেজ বিল্ডিংটা হচ্ছে উপরের অংশ, এর নিচের ফ্লোরটা কিন্তু এপাশ দিয়ে দেখা যায় না। সেটা উল্টো দিক দিয়ে বেশ অনেকটা নিচু, প্রায় 150-200 ফুট নিচে সেই দিক দিয়ে দেখা যায়, যেটা হচ্ছে মেদিনীপুর শহরে যে কংসাবতী নদী আছে তারই লেভেলে। সেখান থেকে কিন্তু নিচের পাড়টা দেখা যায়। এখানে যতবারই এসেছি একটি জিনিস আমি কখনোই না দেখে যাইনি, সেটা হচ্ছে এই গোলাপ বাগান। উফ, কি যে অপূর্ব সুন্দর, মনোরম, সেটা না দেখলে বোঝানো যাবে না। এইরকম রুক্ষ কাঁকুড়ে মালভূমি একটা অঞ্চলে এত সুন্দর গোলাপ বাগান করা যায় সেটা একটা মালির পক্ষেই সম্ভব। গোলাপ বাগান শেষ করে আমরা বকুল বাগানে চলে এলাম। এক সারি দিয়ে প্রচুর বকুল গাছ আর তার তলায় বসার জায়গা। গরমকালে এত ভালো লাগবে এই জায়গাটা, বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারেই আমরা একসময় উঠলে ওপাশের দিকে নদী আছে, নদীটাও দেখা যেত। তো এখন গাছপালা এত হয়ে গেছে যে আর নদীটা দেখা যায় না ঠিক করে। তারপরে কুয়াশাও এত পরিমাণ থাকে যে সচরাচর নদীটা ধোঁয়াশাই লাগে। তবে উপরে উঠলে কিন্তু ভালোই একটা লুকস পাওয়া যায়। তো দেখি আর একটু পরে যদি উপরে উঠতে পারি। এখন মারাত্মক ভিড় উপরে, এখন উঠবো না। ওয়াচ টাওয়ারে যাওয়ার আগে দুটো এখানে কটেজ আছে রাত্রি যাপন করার জন্য। সেই দুটো কটেজ রিনোভেট করা হয়েছে, সেগুলো একটু ঘুরে দেখে নেব। এগুলো এখনো পর্যন্ত কটেজ যে ভাড়া দেবে সেটা এখনো চালু হয়নি, কারণ এখনো রিনোভেশন চলছে। চলুন ভেতর দিকটা গিয়ে একবার দেখে নিই যে ভেতরের রিনোভেশনটা কিরকম হয়েছে।
আধুনিক সব সরঞ্জাম দিয়ে কটেজ দুটো কিন্তু খুব ভালোই সাজিয়েছে। কটেজ দেখার পরে এখন আমি ওয়াচ টাওয়ারে উঠে পড়বো এবং দেখার চেষ্টা করব দূরের নদীটা দেখা যায় কিনা। চলুন তাহলে গুটি গুটি পায়ে উপরে উঠে পড়ি। একদম ওয়াচ টাওয়ারের মাথায় উঠেছি, ওপরটায় উঠতে দেয় না, ফলে এর উপরে আর উঠতে পারলাম না। এখান থেকেই নদীটাকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু নদীটা এখান থেকে দেখা যাবে না। কংসাবতী যে নদী আছে এখান থেকেই দেখা যায়। তো এখন এতটাই কুয়াশা হয়ে আছে যে দেখা যাচ্ছে না দূর থেকে। নাহলে ওখানে একটা রেল ব্রিজ আছে, ট্রেন যায়, তাতে সব কিছু দেখা যায় ওখান থেকে। ওয়াচ টাওয়ার দেখার পরে এবার আমার ফেরার পালা আমার যেখানে পিকনিক হচ্ছে সেইখানে, কারণ খাওয়া দাওয়াটা তো করতে হবে। বেশ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। এদিকে এই কামিনী গাছের কেয়ারি করা এই মুরাম পাথরের রাস্তা দিয়ে যেতে আমার এত ভালো লাগছিল। আর আকাশে সূর্যি মামা আজকে তো কুয়াশার জন্য চাঁদ মামা হয়ে গেছে। ফলে এরই মাঝে যেতে যেতে হঠাৎ করে আবার গোলাপ বাগানের দিকে নজর পড়লো। মনটা আবার কিন্তু বেশ শান্ত হয়ে গেল। এই গোলাপ গাছগুলো যত দেখি তত মনে হয় সবকিছু তুলে নিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে লাগিয়ে দিই। পার্ক থেকে ঘুরে এসে দেখি খাওয়া দাওয়ার জোগাড়যন্ত্রী করা হচ্ছে। এদিকে মাংস বাটিতে সমান আকারে ভাগ করা হচ্ছে, মানে বলে বাঁদরের পিঠে ভাগ, সেই পিঠে ভাগ করা হচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়ার যেখানে বসা হবে সেই জায়গা মোটামুটি পরিষ্কার করে সেখানে প্রত্যেকের পাতা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সবাই একসঙ্গে খেতে বসবো না, কারণ কিছু মানুষকে তো পরিবেশন করতেই হবে। তাই সেই পরিবেশনের দায়িত্বটা সুমিত, রকি আর আমি নিয়ে ফেললাম। বাকিরা খেতে বসলো। পিকনিকের খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এবছরের পিকনিকও শেষ হলো। আসছে বছর আবার হবে। পিকনিকের সব থেকে ঝামেলার যেটি হচ্ছে পিকনিকের পরে এই বাসন ধোয়ার কাজটি, যেটি এরা করছে। এই বাসনপত্র ধুয়ে আমরা সব গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে যে যার বাড়ির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাব। এই জঙ্গল এরিয়ায় সন্ধে কিন্তু হঠাৎ করেই নেমে যায়। অন্ধকার হয়ে গেলে ফেরাটা একটু সমস্যা হতে পারে। আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। যদি আপনাদের এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরের ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন।